সারানের উল্লেখিত কথাগুলো শ্রবণ হতেই অরিত্রিকা হাঁসফাঁস করতে লাগলো। মনে অনেকটাই বিচলিত হলো তার। সে আর চোখে সারানের মুখ পানে দৃষ্টি ফেলছে কিছুক্ষণ পর পর। চোখে মুখে বিরাজ করছে দ্বিধা। সারহান ভাই কি তার লেখা না চিনেই কথাগুলো বলছে? কিছুদিন আগেই তো তিশা চিঠির জন্য তাকে কত বকেছিল। আজ কেন বকলো না? একবারও তো জিজ্ঞেসও করলো না চিঠিটা কই পেয়েছে সে। নানা ভাবনায় অরিত্রিকার মাথা ঘুরছে। অরিত্রিকা আর চোখে দেখা দৃষ্টিগোচর হলো না সারহানের। সে পুরো সময়টা খেয়াল করছে চঞ্চল মেয়েটিকে। আগে অনেক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, তবে আজকে চিঠি লিখেছে ভাবতেই সারহান ভিতরে ভিতরে বিস্মিত হয়েছে। অরিত্রিকা এমন একটা কাজ করতে পারবে ভাবতেই পারেনি। সারহান বুঝতে বাকি নেই অরিত্রিকার মনে তার জন্য গভীর অনুভূতি তৈরি হয়েছে। অরিত্রিকা সারহানকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অস্বস্তি নিয়ে বলল, সারহান ভাই, চিঠিটা দিন। এটা আমি নিজের কাছে রেখে দিচ্ছি। আপনি তো অনেকবার বকেছিলেন, তখন তো রাখেননি, আজ কেন রাখতে যাচ্ছেন? সারান অরিত্রিকার কথায় মর্মর্থ ধরতে পারল ঠিকই, সে তবুও বুঝতে পারেনি। এমন ভাব নিয়ে অরিত্রিকা সহজ সরল প্রশ্নের উত্তর দিল, আগেরটা কোনো চিঠি ছিল না, গার্বেজ ছিল, অশ্লীল টাইপের কোনো লেখা সাদা কাগজে লিখলে চিঠি হয়ে যায় না। আর আজকের চিঠিটা কেন রাখতে চাইছি তা আগেই বলছি। এ বিষয়ে নো মোর টক, ওকে? অরিত্রিকার মুখ ভার করল। মনে মনে সাদাতকে বকল কিছুটা। সে মুখ ফসকে বলল, চিঠিটা তো আমি। অরিত্রিকা আর কিছু বলল না। জিভ কেটে সে দুই হাতে মুখ চেপে ধরল। কি বলতে চাচ্ছিল সে? বলতে তো সারহান ভাই নিশ্চয় কথা বুঝত। তারপর বাড়ির সকলের সামনে কান ধরিয়ে ওঠবোস করাতো। সারহান অরিত্রিকাকে হঠাৎ দুহাতে মুখ চেপে রাখতে দেখে ভুরু কুঁচকে গেল। সে ভুরু যুগল কুঁচকে থাকা অবস্থায় বলল, কি হয়েছে? অরিত্রিকা মাথা নাড়িয়ে ইশারা করল, কিছু হয়নি। সারহান রুদ্ধ স্বরে বলল, এমন পাগলের মতো না দাঁড়িয়ে ভালোভাবে দাঁড়া। অরিত্রিকার মুখ থেকে হাত নামিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন? সারহান এক পলক তাকিয়ে অরিত্রিকাকে রেখে পা বাড়ালো বাসার দিকে। অরিত্রিকা তাজ্জব বনে গেল। কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছে, আজব মানুষ একটা। সেও কিছুটা দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে সারহানের পিছু পিছু চলল। তানিয়া বেগম বিকেলের নাস্তা ডাইনিং রুমে টি টেবিলে এনে রাখছেন। সাথী বেগম রান্নাঘরে রাতের রান্নার জন্য সবজি কেটে নিচ্ছেন। সাদাত সোফায় বসে একাই নাস্তা সাবার করছে। খেতে খেতে একটু পর পর দরজার দিকে উকি দিচ্ছে। ভাই এখনো কেন আসছে না? নিশ্চয় অরিত্রিকাকে বকছে। ইস, বাহিরের চিঠিটা না নিয়ে গেলে ভাইয়ের হাতে পড়তো না, আর বেচারা অরিত্রিকা বকা খেত না। সাদাত অনেকটা অনুতপ্ত তার কাজে। সবসময় অরিত্রিকাকে ফেঁসে যায় তার ভাইয়ের কাছে। সাদাত আরো পদধ্বনিতে শুনে দরজার দিকে তাকিয়ে দেখল সারহান সদর দরজা দিয়ে প্রবেশ করছে। সে ভীত হলো। চোখ ফিরিয়ে না দেখার ভান করে খাওয়ার মনোযোগ হলো, যেন কিছুই দেখেনি সে। তানিয়া বেগম মাত্রই সাদাতের পাশে এসে বসল। সারহানের ডাইনিং রুমে দেখে কথা বললেন না। ছেলের ব্যবহার অভিমান করেছেন তিনি। মায়ের এমন ব্যবহারে সারহানের কষ্ট অনুভব হলো। সারহান আহত দৃষ্টি পানে তাকিয়ে তানিয়া বেগমের পাশে গিয়ে বসল। তানিয়া বেগম বুঝতে পেরেছেন সারহান তার পাশে বসতে, তবু অন্যদিকে মুখ ভার করে তাকিয়ে আছেন। সারহান বুঝল এখনো রাগ কমেনি। সে মায়ের দুহাত ধরে অপরাধীর ন্যায় বলল, মা, এখন এমন ভাবে থাকবে? দুদিন ধরে রাগ করে আছো, একটা কথা অন্তত বলো। তানিয়া বেগম নিশ্চুপ হয়ে আছেন। তিনি পণ করেছেন সারহানের সাথে কয়েকদিন কথা বলবেন না, শিক্ষা দিবেন ছেলেকে। তার কোনো কথাই সারহান শোনে না। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে। তানিয়া বেগম চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু
আরশাদ সাহেব রাজনীতিতে যুক্ত ছিলেন, সেই সুবাদে সারহানও ওই পথে গেছেন। মেডিকেলে না পড়ে ভার্সিটিতে পড়েছেন, জড়িয়েছেন বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে। ছেলেকে এমন অনিশ্চয়তা ভয়ঙ্কর জীবন বেছে নিতে বারবার বারণ করেছিলেন, কিন্তু ছেলে যে একরোখা, যা মন থেকে করতে চাবে তাই করবে। মা হয়ে এমন একটা জীবনে ছেলেকে জড়াতে দেখে ভিতরে ভিতরে ভয়ে মুচড়ে যায়, তবুও কোনো কিছু প্রকাশ করে না। ছেলের জন্য সবসময় চিন্তায় থাকেন। সারহানের রাজনীতিমুখী হতে সরিয়ে আনতে বিয়ের জন্য বলেছেন, বেশ কয়েকবার বলেও কোনো কাজ হয়নি। এবার ইভার সাথে কিছুটা জোর করে বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু সারহানের বোঝানোর সময় পায়নি। রাজনীতির কাজে ব্যস্ত থাকা হয়ে উঠেছে। তবু একটু আশা ছিল। ইভা মেয়েটা সব দিয়েই পারফেক্ট ছিল। সে কারণেই ভেবেছিল সারহান হয়তো এবার বারণ করতে পারবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে না জানিয়ে দিল। সারহান মায়ের উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ফেলল, এমন করে যে রাগ ভাঙাবে তা বুঝতে পারলেন সে। এবার বেশ রেগে আছেন মনে হচ্ছে। সারহান বলেন, মা, আই সরি। অরিত্রিকা অপর পাশে সোফায় বসে মা ছেলের কাণ্ড দেখছেন। ভালো লাগছে তার। এত সুন্দর দৃশ্য খুবই কম দেখছেন সে। ছেলে মেয়ের রাগ ভাঙাচ্ছে। সেই সামনে টেবিলে থাকা বিস্কুট নিয়ে চিবাতে চিবাতে মা ছেলের কাহিনী মনোযোগী হয়ে দেখতে লাগলো। সাদাত সারহানের স্বাভাবিক আচরণ করতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। সারহান যদি আজকে তাকে চেপে ধরতো, তাহলে অরিত্রিকা এই বাড়িতে লাস্ট দিন হতো। সারহানের এতক্ষণ মাকে আদুরের স্বরে ডেকেও দেখল। তানিয়া বেগমের মাঝে কোনো হেলদোল নেই, তেমন মূর্তির ন্যায় বসে আছেন। সারহান ভিতরে ভিতরে দগ্ধ হলো। ভীষণভাবে নিজের প্রতি বিরক্ত হলো সে। সবার সামনে সেদিন জবাব না দিয়েও অন্যভাবে বলতে অন্তত এতটা সিরিয়াস হতো না বিষয়টা। সারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, তুমি যদি চাও বিয়েটা তবে তাই হবে, কিন্তু আমার কিছুটা সময় দাও। একটু নিজেকে গুছিয়ে নেই। কয়েকদিন যাবৎ অনেকটা বিজি আছি, এটা তো নিজ চোখে দেখছো। তোমার এমন স্বাভাবিক জীবন হতে দূরে থাকা ছেলেটাকে তো আর সবাই নিজ বাড়ির জামাই বানাতে চাইবে না। এজন্য নিশ্চয় কাঠখোট পোড়াতে হবে। সেই সময়টা এখন আর নেই। সময় হলে যত কাঠখড় পোড়ানো হয় পুড়িয়ে তোমার মনের ইচ্ছা পূরণ করব। তানিয়া বেগম সারহানের কথা কর্ণকুহরে প্রবেশ করতেই তড়িৎ বেগে ছেলের দিকে তাকালেন, চোখে মুখে সন্দেহের চিহ্ন। ওনার মন বলছে ছেলে হয়তো কিছু ইঙ্গিত দিয়েছে, তবে কিসের বিয়ে? নাকি কোনো মেয়ে পরিবারকে মানানোর? তানিয়া বেগম কিছুটা কঠিনতা বজায় রেখে বললেন, তোমার তো নিজের বাড়িতে খেয়াল নেই। হয়েছ তো বাপের মতো, শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। জীবন কি রাজনীতিতেই আটকে থাকবে, নাকি সামনে এগোবে? এক কথায় তোমার অনেকবার বলছি, কিন্তু সব সময় অবহেলা করছো। আমার কথা কোনো মূল্য নেই তোমাদের কাছে, তা ঢের বুঝতে পারছি। তানিয়া বেগম এমন রূপ দেখে সকলে ভড়কে গেল। শান্তশিষ্ট মানুষটা আজ হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভাবতেই অবাক হয়ে যাচ্ছে সকলে। অরিত্রিকা তো ভেবে পাচ্ছে না সারহান এত দ্রুত রাজি হয়ে গেল। এই যন্ত্রমানবের মন চলছেটা কি? অরিত্রিকা সরু চোখে তাকিয়ে আছে সারহানের দিকে। ভিতরে ভিতরে সে ফুঁসছে। সারহানের হতাশ নিমজ্জিত কণ্ঠ বলল, তোমার কথা শুনি রাজি হলাম, আর এখন তুমি টপিক পাল্টে দিস ইজ নট ফেয়ার মা। তোমার মনে চলছে কি সেটা তো বুঝতে পারছি না। নির্বাচন পর্যন্ত সময় আছে তোমার হাতে। তারপর যেন আমি আমার বাড়িতেও বড় বউকে দেখতে পাই। এবার যদি কথা না রাখো, এই বাড়ি থেকে যেখানে চোখ যায় সেখানেই চলে যাব। তানিয়া বেগম ইচ্ছাকৃত হুমকি দিয়েছেন ছেলেকে। এইভাবে না বললেও এই ছেলে রাজনীতিতে আটকে থাকবে। সারহান তানিয়া বেগমের কথা শুনে শ্বাস টেনে বলল, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে।
তানিয়া বেগম মন ভালো হয়ে গেল। তিনি খুশি মনে বলল, মেয়ে কবে দেখতে যাবি বল। অরিত্রিকার মাথা গরম হয়ে গেছে। আবার বিয়ে বিয়ে কলরব। মুখ থমথমে হয়ে গেছে তার। বুকে অদ্ভুত চিনচিনে ব্যথা হচ্ছে। সে সারানকে কিছু বলতে না দিয়ে একটু হাসার ভান করে বলল, বড় মা, এখনই কেন মেয়ে দেখা নিয়ে তাড়া দিচ্ছ? ইলেকশন শেষ হোক, ধীরে সুস্থে সুন্দর মেয়ে খোঁজা যাবে। এখন মেয়ে দেখতে গেলে দেখা যাবে সারহান ভাইয়ের কোথাও কাজ পড়ে যেতে গেছে। বিষয়টা খুব একটা ভালো হবে না। সারান অরিত্রিকার চালাকি ধরতে পেরেছে। সে জানে অরিত্রিকা চাচ্ছে না অন্য কোথাও বিয়ে নিয়ে কথা হোক। এই মেয়েকে সে বোকা ভেবেছে, কিন্তু মাত্রাতিরিক্ত চালাক। তানিয়া বেগম অরিত্রিকার কথা শুনে বলল, ঠিক আছে, বুঝছি। তোর সারান ভাইয়ের বউ তুই আর আমি মিলে পছন্দ করব। অরিত্রিকা মুখে কথা নেই, মুখ শুকনো করে বসে রইল। তানিয়া বেগমের কথা শুনে হাত পা আঁচড়াতে ইচ্ছে হচ্ছে। নিজের পছন্দের পুরুষের জন্য সে কখনই মেয়ে দেখতে যাবে না। অরিত্রিকা চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বড় মা, আমি তোমার বড় ছেলেকে ভালোবাসি। আমি ওনাকে অন্য কারো হতে দেখতে পারবো না। কিন্তু সাহস নেই। সারহান অরিত্রিকার শুকনো মুখ খেয়াল করলো ঠিকই, কিন্তু এই মুহূর্তে তার কিছু করার নেই। সারান সোফা থেকে উঠে তানিয়া বেগমকে স্বাভাবিকভাবে বলল, মা, আমার জন্য রুমে কফি পাঠিয়ে দিও। দুপুরে খেয়েছো? খেয়েছিলাম। ঠিক আছে, রুমে যা, কফি পাঠিয়ে দিচ্ছি। সারান সাদাতের দিকে তাকিয়ে বলল, রাতে আমার সাথে একবার দেখা করবি, কথা আছে তোর সাথে। সাদাত ঢোক গিলল। তাকে কি আবার চিঠি নিয়ে বকাঝকা করবে ভাবতে ঘাম ছুটে গেল তার। সাদাত ঢোক গিলে বলল, ঠিক আছে ভাইয়া। সারান আর কিছু বলল না। সে নিজ রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। তানিয়া বেগম উঠে সারানের জন্য কফি বানাতে গেল। সাদাত অরিত্রিকাকে ডেকে ধীর কণ্ঠে বলল, ভাইয়া তোকে কিছু বলেছে? অরিত্রিকা না বুঝে মলিন স্বরে বলল, কেন? চিঠির জন্য। অরিত্রিকা গোমরা মুখে নির্দ্বিধায় জবাব দিল, তোর ওই যন্ত্রমানব ভাইয়ের প্রেমপত্র ভালো লেগেছে, তাই নিজের কাছে রেখে দিয়েছে, আর নাকি ফেরত দিবে না। সাদাত আশ্চর্যিত হয়ে উচ্চস্বরে বলে উঠল, ভাই এটা করেছে? অসম্ভব। অরিত্রিকা সাদাতের কথা শুনে বিড়বিড় করে বলল, তোর ভাইয়া মতিগতি আমিও বুঝতে পারছি না। মুখোশধারী মানুষ একটা, কোনটা আসল রূপ আর কোনটা নকল রূপ বোঝা যায় না। আজ আবার বিয়ে করার জন্য কথা দিয়ে ফেলেছে। আমার যে খারাপ লাগছে তা কখনো ওনার চোখে পড়বে না। আমি একটু ছোট করে বলি, ইগনোর করছে। আমার সময় আসুক, আমিও ইগনোর করব, তখন বুঝবে কেমন লাগে। সারহান গোসল করা মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো মাত্র, তোয়ালে দিয়ে এলোমেলো চুল থাকা অবশিষ্ট পানি দুহাতে মুছতে সে। তোয়ালে হাতে চুল মোছা থামিয়ে দিয়ে বিছানার উপর বসলো। তার পাশে বিছানার উপর থাকা ফোন নিয়ে আবিরকে জরুরি তথ্য টেক্সট করলো। দুদিন পর জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে এমপি মহোদয় সহ আরো অনেক নেতাকর্মী আসবেন, ভাষণ দিবেন। সারানও সেখানে উপস্থিত থাকবেন। নয়ন তালুকদারের পেছনে লোক লাগানো হয়েছে। শত্রুতার কারণে জনসভা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এটার সম্ভাবনা 70%। এতটা শিওর হওয়ার কারণ সে খবর পেয়েছে গন্ডগোল সৃষ্টি করার জন্য প্ল্যান হচ্ছে। কেউ একজন দরজা নক করছে। সারহান ভাবল হয়তো সাদাত এসেছে। সে ফোনের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, ভিতরে আয়। সারা নিজ ফোনের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখছিল, যেগুলো নয়ন তালুকদারের বিরুদ্ধে প্রমাণ স্বরূপ। অরিত্রিকা অনুমতি পেয়ে দরজা খুলে রুমে প্রবেশ করল। হাতে তার কফি। গুটি গুটি পায়ে এসে সারহানের সামনে উপস্থিত হলো। কফি দিতে এমন সময় সারহানের দিকে তাকিয়ে অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। সে স্তব্ধ হয়ে রইল, চোখের পলক ফেলতে ভুলে গেছে। খোঁচা খোঁচা দাড়িতে পানিবিন্দু জমে আছে। কৃষ্ণবর্ণের সিল্কি চুলগুলো অযত্নে কপালে লেপ্টে আছে।
কুঁচকানো ভুরুযুগল গম্ভীর মুখশ্রীতে শ্যামপুরুষকে অসম্ভব সুন্দর আর স্নিগ্ধ লাগছে। উন্মুক্ত শরীর দেখে অরিত্রিকা ঢোক গিলল। তার শরীর শিরশির করে উঠল। গলা শুকিয়ে চৌচির, হাত পা কাঁপছে তার। অরিত্রিকা ঘোর কাটল একটু পরে। সে কয়েকবার পলক ঝাপটালো। এমন অবতারে সারহানকে সামনে দেখে লজ্জা লাগছে তার। গলা গরম হয়ে এসেছে। সে জোরে জোরে শ্বাস টেনে স্বাভাবিক করছে নিজেকে। সে খেয়াল করল তার বক্ষ এখনো কাঁপছে, বক্ষে ধুকপুক ধুকপুক করছে। অরিত্রিকার গাল কাঁপছে। সে চোখ মেঝেতে নিবদ্ধ করে কম্পনরত কণ্ঠে সারহানের উদ্দেশ্য বলল, সারহান ভাই, আপনার কফি। কম্পনরত মেয়েলি কণ্ঠস্বর কর্ণগৃহে প্রবেশ করতেই সারহান ফোন স্ক্রল করা বন্ধ করে তখনই সামনের দিকে তাকালো। নিচু মুখশ্রীতে অরিত্রিকা দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল তার। অরিত্রিকা এখানে কি করছে আর এমনভাবে মাথা নিচু করে আছে কেন? ভাবা শেষ করেই সারহান ভরাট স্বরে শুধালো, তুই এখানে কি করছিস? অরিত্রিকা নিচু মুখশ্রী কোনোমতে বলল, বড় মা কফি দিতে পাঠিয়েছে। সারহান খেয়াল করল অরিত্রিকা হাত কাঁপছে। সে কফির মগটি অরিত্রিকার হাত থেকে নিজের হাতে নিয়ে নিল। আচমকা এ কাণ্ডে অরিত্রিকা চমকে তাকালো সারহানের দিকে। তাকিয়ে আবার মুখ নিচু করে ফেলল সে। সারহান অরিত্রিকা এভাবে দাঁড়িয়ে থাকার রহস্য এখন উদ্ঘাটন করতে পারল। কফির মগটি বিছানার উপর রেখে সে আলমারি থেকে ব্ল্যাক টি শার্ট বের করে পরে নিল। এগিয়ে এসে কফিতে চুমুক দিয়ে বলল, মুখ নিচু করে থাকতে হবে না, এবার তাকাতে পারি। কিশোরী চঞ্চল মন যেন এখনো স্থির হচ্ছে না। অরিত্রিকা অনেকক্ষণ ধরে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। বক্ষে এখনো ধুকপুক ধুকপুক করছে তার। আজ আবারও অরিত্রিকা সারহানকে অসভ্য উপাধি দেওয়ার ইচ্ছে জাগল। দেওয়ার যে কারণ, একটা মেয়ের সামনে উন্মুক্ত শরীরে বসে থাকা ভদ্রতা কাতারে পড়ে না। সামনে দণ্ডায়মান সুদর্শন গম্ভীর শ্যাম মানবটি কি জানে আরেকটু হলেই এই কিশোরীর দম আটকে যাচ্ছিল। দম আটকে হয়তো পটল তুলত সে। তখন ব্রেকিং নিউজ হতো, এক শ্যাম মানবের জন্য ছোট্ট এক কিশোরী দম আটকে অক্কা পেয়েছে। ব্যাপারটা হাস্যকর হতো বটে। অরিত্রিকা কিছুটা সময় পর সারহানের মুখের পানে অস্বস্তি নিয়ে তাকালো। সারহান বিছানায় বসে সাহেবী ভঙ্গিতে কফিতে চুমুক দিচ্ছে। ভাবটা এমন করে আছে যেন আশেপাশে কেউ নেই। সে আবারও দৃষ্টি নিচু করল। আজ আবার নতুন অরিত্রিকার মনে চলছে একটা প্রশ্ন। সে কি সাহসিকতা নিয়ে প্রশ্নটা করবে? এই মানুষটা যা তেরা না জানি প্রশ্নের উত্তরে বদলে আরো কত কথা শুনিয়ে দেয়। সারহান খেয়াল করল অরিত্রিকা গভীর চিন্তায় মগ্ন। চোখে মুখে ফুটে উঠেছে চাপা উৎকণ্ঠা, চোখের কোণে জানায় আগ্রহ। সারহানের মনে হলো হয়তো কিছু বলতে চায় অরিত্রিকা। সে কফি খাওয়া শেষ করে মগটি হাত বাড়িয়ে টেবিলের উপর রাখল। দু হাতে ভেজা চুল পেছনে ঠেলে বলল, এত চিন্তা ভাবনা করে তো এই ছোট্ট মাথায় চাপ দিয়ে লাভ নেই। যা বলবি ফটাফট বলে ফেল। আচমকা সারহানের কথা কানে পৌঁছাতে চমকে গেল অরিত্রিকা। সে নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়ালো। অরিত্রিকা ভেবে নিজের কাছে মনে হলো এত ভেবে কাজ নেই। অরিত্রিকা বলে দেওয়াই ভালো। না বললে পেটে কথা জমে ফুলে ফেঁপে বদহজমের কারণ হবে। তখন তাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করবে হসপিটালে। অরিত্রিকা ঠোঁট ভিজে সাহস নিয়ে শুধালো, আপনি কেন এত দ্রুত বিয়ের জন্য রাজি হয়ে গেলেন? তার মানে আপনার কোনো পছন্দের মানুষ আছে, তাই না? সেই কারণেই মেয়ের বাড়ির সকলকে রাজি করানোর কথা বললেন। অরিত্রিকা পেটে জমে থাকা কথাগুলো উগরে দিয়ে ক্ষান্ত হলো। মনের মাঝে প্রিয় মানুষকে হারানোর ভয় জেঁকে ধরেছে। তবুও নিজেকে শক্ত রেখেছে। অরিত্রিকায় নিজেই নিজেকে বুঝিয়ে সবসময় ভেঙে পড়লে হয় না। সাহসিকতার সাথে কঠোরভাবে মোকাবেলা করতে হয়। সারহানের দৃষ্টি অরিত্রিকার মুখশ্রীতে আবদ্ধ। কর্ণঘুর বেজে চলছে কিশোরী বলা কথাগুলো। সারহান অরিত্রিকার কথা
ফিসকে হাসলো কেন তা হয় কিশোরীর কাছে অজানা থাক। অরিত্রিকা সারহানের হাস্যরত মুখ দেখে কিছুটা বিচলিত হলো। মানুষটা এভাবে হাসবে কেন? সে কি ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলেছে? সারান অরিত্রিকার ভাবনার বাধা প্রদান করে বলল, তুই কি বুঝতে পারছিস? তোর সাহস বেড়েছে। আজকাল আমার পার্সোনাল বিষয়ে তদারকি করছিস। পার্সোনাল বিষয়? কারা ইন্টারফেয়ার করে জানিস? অরিত্রিকা সন্দিহান দৃষ্টিতে অবলোকন করল সারানকে। সে বুঝল না এই মানুষটির মন কি চলছে। মানুষ এত চাপা স্বভাবের কিভাবে হয় সে বুঝে উঠতে পারে না। আর তার করা প্রশ্ন কি আসলে ব্যক্তিগতভাবে সারহানের সাথে জড়িত? আসলেই তাই। অরিত্রিকা মনে হলো সে সারহানের সকল বিষয় অধিকার প্রতিষ্ঠা করেছে, কিন্তু এখন সে জায়গায় পৌঁছাতে পারেনি। সে এত দ্রুত কি হিসেব অধিকার খাটাচ্ছে সে? ভালোবাসার মানুষ হিসেবে আমার পার্সোনাল লাইফে কারো ইন্টারফেয়ার আমি পছন্দ করি না। আমার লাইফে এই মুহূর্তে কি চলছে সেদিকে ফোকাস না করে নিজের লাইফে ফোকাস কর। পড়াশোনা মনোযোগী হও। আমার তো পড়াশোনা কমপ্লিট। নিজেকে একটা স্থানে বসিয়েছি। রাজশাহী সিটিতে সবাই আমাকে এক নামে চেনে। বলতে পারি যা চেয়েছি তাই করে দেখিয়েছি। চাচার স্বপ্ন বৃথা যেতে দিস না। একবার অন্তত পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে চাচাকে খুশি কর। নিজের জীবনকে নিজ হাতে গুটিয়ে নিয়ে দেখবি যা চাইবি তা সহজে পেয়ে যাবি। সারহানের শান্ত স্বরে বলা কথাগুলো অরিত্রিকার অশান্ত মন শান্ত করতে সক্ষম হলো। তার মনে হলো এই টুকরো আশা আলো সে দেখতে পেয়েছে। এটা ভেবে মনে মৃদু ভালো লাগা দোলা দিচ্ছে। অরিত্রিকা বলতে ইচ্ছে করলো, সারহান ভাই, আমি আমার জীবনকে নিজ হাতে গুছিয়ে নেব। তখন যদি আপনাকে চাই পাবো তো? আমি যখন মন উজাড় করে বলবো, সারহান ভাই আমি আপনাকে চাই, তখন কি আপনি আপনার হাতে আমার হাতে রেখে বলতে পারবেন, আমিও তোকে চাই। তুই আজন্ম আমার হয়ে আমার বক্ষে রানী হয়ে থাকবি। অরিত্রিকা নিজ মনে দমিয়ে রাখলো কথাগুলো। অদৃশ্য মায়াজালে আবদ্ধ হয়ে তার মন সত্তা, মন আর মস্তিষ্ক চলছে নিবিড় যুদ্ধে। সামনে বসে থাকা মানবটিকে আজ আর কিছু বলবে না সে। সময় একদিন সবার সামনে মন মাজারে লুকানো সত্য মেলে ধরবে। সেই প্রতীক্ষা প্রহর গুনছে সে। অরিত্রিকা ওষ্ঠকোণে হাসি বজায় রেখে বলল, আমি কি সত্য যা চাইবো তাই পাবো? সারহান শীতল দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। সে বুঝল কিশোরী মন হয়তো কোনো বড়সড় আবদারের ইঙ্গিত দিচ্ছে। অরিত্রিকার সারহানের শীতল চাহনিতে রক্ত যেন হিম হওয়ার জোর। এই চোখে হয়তো কিছু আছে, তাই হয়তো বেশিক্ষণ তাকানোর সাহস নেই তার। সে আমতা আমতা করে বলল, আমি যা চাইবো তা কখনোই আমার বাবা আমায় দিবে না। বাড়ি গাড়ি টাকা চাইলে তা দিবেন, কিন্তু আমি তো সেগুলো চাই না। আমি তো একটা কথা মনে রাখবি, মানুষ মন থেকে যা চায় সে কোনো এক সময় অনায়াসে পেয়ে যায়। অরিত্রিকার উষ্টকোণে এক চিলতে হাসি রেখা ফুটে উঠল। সারহানের সেই দৃশ্য দৃষ্টিগোচর হলো না। সে বরং মুহূর্তটাকে উপভোগ করল বটে। অরিত্রিকা টেবিল থেকে কফির মগটি নিয়ে আর দেরি করল না। সারহানের রুম থেকে বেরিয়ে গেল দৌড়ে। সারহান বিছানা থেকে উঠে দরজা লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল বিছানায়। বিছানার হাতে ফোনটা পেল সে। ফোন ওপেন করতে ৩-৪টা মেসেজ চোখের সামনে ভেসে উঠল। সবগুলো সিন করলো, কিন্তু রিপ্লাই দেওয়া মোটেও ইচ্ছে জাগলো না। ফোনটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করলো সারহান। অরিত্রিকা রুমে একা একা পায়চারি করতে চলছে। একবার ব্যালকনিতে যাচ্ছে তো আরেকবার নিজ রুমে বিভিন্ন স্থানে গোল গোল ঘুরছে। এভাবে প্রায় ঘণ্টাখানিক নিজের উপর জুলুম ধরে ধপ করে বিছানায় বসে পড়ল। হাতে সন্নিকটে থাকা নিজ ফোনের সময়টা দেখে নিল। 11টা বেজে গেছে। আর 1 ঘণ্টা পরেই তার জন্মদিন, কিন্তু কারো যেন কোনো খেয়ালই নেই। সবাই নিজেদের
নিয়ে ব্যস্ত। আর সারাদিন সে সকলের মনোভাব বোঝার চেষ্টা করেছে। সবাই প্রতিদিন যেভাবে নিয়ম করে চলে তেমন চলছে। কোনো ভাবগতি পরিবর্তন লক্ষ্য করা যায়নি। নিশ্চয়ই সকলে তার জন্মদিন ভুলে বসেছে। অরিত্রিকা মন খারাপের পরিমাণ যেন বেড়েই চলছে। অন্তত একজন আগে উইশ করলে মনটা ভালো হয়ে যেত। সে তো সকলের জন্মদিনের তারিখ মনে রাখে, 12টার সময় কেক নিয়ে উইশ করে, অথচ এইবার তার জন্মদিনের কথা মনেই রাখেনি। ভাবতেই কান্না পাচ্ছে অরিত্রিকার। সে মেসেঞ্জারে ইশরা আর তিশাকে কল করবে, দেখলো দুজনই এখন অফলাইনে। অরিত্রিকার মুখ গোমড়া করে ফোন রেখে শুয়ে পড়ল। আর কারো উইশের অপেক্ষা করবে না সে। দরজায় টক টক আওয়াজ হচ্ছে। বাইরে থেকে ভেসে আসছে গুনগুন আওয়াজ। একের অধিক মানুষের গলার স্বর প্রতিধ্বনিত হচ্ছে। বেশ কয়েকবার নক করার পর অরিত্রিকা কাঁচা ঘুমে ভেঙে গেল। সে একটু আগে চোখের পাতা এক করেছে। এই অসময়ে আবার কে এলো? তন্দ্রাচ্ছন্ন চোখ কষলে দরজার দিকে তাকালো। মনে হচ্ছে কেউ বাহিরে আছে। মা আসেনি তো? আসতেই পারে। আগেও অনেকবার রাতে এসে অরিত্রিকাকে দেখে গেছে সাথী বেগম। আজ সে দরজা লাগিয়ে শুয়ে, সেই কারণে হয়তো নক করছে। সে ঘুম ঘুম চোখে দরজা খুলে কে এসেছে না দেখে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অরিত্রিকা, হ্যাপি বার্থডে টু ইউ। পরিচিত কয়েকজন মানুষ গলার বার্থডে উইশ শুনে হকচকিয়ে উঠল অরিত্রিকা। অন্ধকার রুমে আলো জ্বালানো হয়েছে। সে সামনে তাকাতেই খেয়াল করল সাজাদ, ইশরা, অরিন, তানিয়া বেগম, সাথী বেগম দাঁড়িয়ে আছে। অরিত্রিকা বিস্মিত নয়নে সকলের দিকে তাকিয়ে আছে। তার মানে সকলে তার জন্মদিনের কথা মনে আছে। ভাবতে মন ভালো হয়ে গেল তার। ইশরা অরিত্রিকাকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, কিরে, থম মেরে বসে আছিস কেন? আমাদের দেখে খুশি হসনি? অরিত্রিকা অবাকতা নিয়ে বলল, অরিন আপু আর ইশরা কই থেকে আসলো? সারাদ তারা দিয়ে বলো, তোকে পরে বলবো, 12টা বেজে গেছে, কেক কাটতে হবে। অরিত্রিকা এবার মুখ ভার করে বলল, আমি তো ভেবেছি সবাই আমার জন্মদিন ভুলে গেছে। এখন দেখছি কেউ ভুলেনি, বরং আরো দুজন মানুষকে সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছো। কিন্তু আইডিয়া কার? অরিন অরিত্রিকার কথা পাত্তা না দিয়ে বলল, পরে জানবি, আগে বিছানা থেকে ওঠ। অরিত্রিকা বিছানা থেকে উঠতেই অরিন তার হাত রাখা কেকটি বিছানার উপর রাখলো। সাথী বেগম মেয়ের জন্য নিজ হাতে পায়েস বানিয়েছে, তিনি কেকের পাশে রেখে দিলেন। অরিন সাজাদকে বলল, তোকে টি টেবিল আনতে বলেছিলাম, এনেছিস? সাজাদ মাথা চুলগুলো আমতা আমতা করে বলল, এই রে, ভুলে গেছি, এক্ষুনি আনছি। তা তাড়াতাড়ি সাজাদ দৌড়ে গিয়ে একটা টি টেবিল আনলো। ইশরা আর অরিন কেকটি টেবিলে রাখলো। সাথী বেগম বলল, একটু পর আনন্দ কর, আমি অরিত্রিকাকে পায়েস খাইয়ে চলে যাই। সাদাত বলল, তুমিও থাকো চাচি, অনেক মজা হবে। না রে বাপ, তোদের মতো আনন্দ করার বয়স কি আছে আর? অরিত্রিকা আহ্লাদে মাকে জড়িয়ে ধরল। সাথী বেগমও মেয়েকে আলগে নিল। কিছুটা সময় পেরোতেই সাথী বেগম আর তানিয়া বেগম অরিত্রিকাকে পায়েস মন থেকে দোয়া করিয়ে দিলেন। অরিত্রিকা অল্পতে অনেক খুশি হয়েছে। দু মায়ের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। জন্মদিনের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়াতেও আলাদা ভালো লাগা কাজ করে। অরিত্রিকা জানে তানিয়া বেগম তাকে মেয়ের মতো স্নেহ করে। বাড়ির ছোট সদস্য বলে সবকিছুতেই তার ভাগ রয়েছে। সকলের ভালোবাসা কয়জনে পায়? পরিবারের সকলের ভালোবাসা মধ্যমণি হয়ে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। সাথী বেগম আর তানিয়া বেগমের দেরি করলেন না, নিজ রুমে চলে গেলেন। অরিত্রিকা বারবার দরজার দিকে তাকাচ্ছে। তার কল্পপুরুষ আজও কি আসবে না? সকলেই তো এখানে আছে, উনি আসলে কি এমন হতো? মন বলছে সারহান ভাই আজ এই স্পেশাল
দিনে তার সাথে থাকো। কিছু সুন্দর মুহূর্ত সবাই মিলে উপভোগ করতে পারবে সকলে মিলে। অবাধ্য মন বলছে হাত ধরে টেনে নিয়ে আসতে, কিন্তু ওই সাহস নেই। অরিন কেকের বক্স ওপেন করতেই কেকের উপরে লেখা নামটা দেখে তার ভুরু কুঁচকে গেল। সে চুপ করে এক ধ্যানে তাকিয়ে রইল। অরিনকে থম মেরে থাকতে দেখে সাদাত বলল, কি হয়েছে? এভাবে কেকের দিকে তাকিয়ে আছো কেন আপু? অরিন নড়ে চড়ে উঠে বলল, নামটি চেঞ্জ হলো কিভাবে? সাদাত বলল, কেন? ঠিকই তো আছে, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ফাইরুজ। আমরা তো সবাই অরিত্রিকাকে বলে ডাকি, তাই সে হিসেবে নামটা অরিত্রিকা লিখতে বলা হয়েছিল। এখন দেখি নামও চেঞ্জ আর কেকের ফ্লেভারও চেঞ্জ। ইষ্টার গোয়েন্দা মনোভাব জেগে উঠেছে। সে সন্দিহান দৃষ্টিতে অরিত্রিকা তাকালো। অরিত্রিকা কিছু না বুঝে অবুঝের ন্যায় কথা শুনে যাচ্ছে। তাহলে কি কেক চেঞ্জ হয়ে গেছে? অরিত্রিকা অরিনকে জিজ্ঞেস করলো, আপু কেমন কেক অর্ডার করেছিলে? ভ্যানিলা ফ্লেভার। আর তোর নাম অরিত্রিকা লিখতে বলেছিলাম, এখানে তো চকলেট ফ্লেভার আর ফাইরুজ লেখা। ফাইরুজ তো আমার। অরিত্রিকা আর কিছু বলতে পারল না। তার কথা আটকে গেল। সে যা ভাবছে সেটা কি তাহলে সত্যি? সারহান অরিত্রিকাকে মাঝে মাঝে ফাইরুজ বলে ডাকে। তাহলে সারহান ভাই তার স্পেশাল দিনে নিজের পছন্দের কেক অর্ডার করেছেন? ভাবতেই পাকরুদ্ধ হয়ে গেল অরিত্রিকা। বুকের মাঝে অদ্ভুত অনুভূতি আন্দোলন শুরু করে দিয়েছে। সে দরজার দিকে তাকাতেই নড়ে চড়ে উঠে পর্দার ফাঁকা হতে আবছা কারো ছায়া দেখল। সে ধীর পায়ে এগিয়ে গেল ছায়ামূর্তির দিকে। দরজার কোণে এসেই কম্পনরত কণ্ঠে অরিত্রিকা ডেকে উঠল, সারহান ভাই। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। নদীর স্রোতের ন্যায় সময়ও প্রবাহমান। চোখের পলকে দেখতে দেখতে কেটে গেছে 15 দিন। সকলের জীবনে তাদের স্বাভাবিক নিয়মে অববাহিত হচ্ছে, কিন্তু অরিত্রিকার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আগে থেকে কেমন চুপচাপ হয়ে গেছে। আগের মতো চঞ্চলতা নেই তার মাঝে। উচ্ছ্বাস উদ্দীপনা কোনো কিছুই তার ভাবভঙ্গিতে ফুটে ওঠে না। সারাক্ষণ রুমবন্দি করে রাখে নিজেকে। নিশ্চুপ মনমরা উদাসীন ভঙ্গিতে সময় কাটে তার। বাড়ির সকলের সাথে কথাবার্তা পরিমাণ অনেকটা কমে গেছে। সবার কারণ জানতে চাইলেও তখন অরিত্রিকায় নিশ্চুপ থাকে। আপাতত অরিন অসুস্থ, তাই অরিত্রিকা এমন আজব ব্যবহার কেউ আমলেই নিচ্ছে না। অন্য সময় হলে কি হয়েছে তার সাথী বেগম মেয়ের কাছ থেকে জেনে নিতেন। অরিত্রিকা ক্লান্ত শরীরে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। চক্ষুদ্বয় তার বন্ধ। বাহির থেকে আসা ঘেমে নেওয়া একাকার অবস্থা প্রায়। ঘামান্ত শরীরে জামা বিচ্ছিরিভাবে আটকে আছে। প্রচণ্ড রোদে মুখ লালচে বর্ণ ধারণ করেছে। কপাল বেয়ে পড়ছে নোনা পানির কণা। বাহিরে আবহাওয়া আজ অনেক উত্তাপ। মনে হচ্ছে বৈশাখ মাসের কাঠফাটা রোদ। চারিদিকে যেন অন্ধকার দেখছে সে। ফ্যানের ঠান্ডা হাওয়ায় যেন এখন একটু ভালো লাগছে অরিত্রিকার। তানিয়া বেগম অরিত্রিকার জন্য শরবত নিয়ে এসে বললেন, এই নে শরবত খা, দেখবি ক্লান্তি নিমিষে গায়েব হয়ে গেছে। অরিত্রিকা ক্লান্ত চক্ষুদ্বয় মেলে স্বাভাবিকভাবে উঠে বসল। তানিয়া বেগমের থেকে শরবতের গ্লাসটা নিয়ে ক্লান্ত কণ্ঠে মৃদু হেসে বল, ধন্যবাদ বড়মা, তোমার হাতে সুইট শরবতের জন্য এটাই অভাব বোধ করছিলাম। তানিয়া বেগম অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে হেসে বলল, হয়েছে, এবার খেয়ে নিন। খাবই তো, তুমি বসো তো। তানিয়া বেগম সোফায় বসলেন। অরিত্রিকা এক চুমুকে পুরো গ্লাস শরবত শেষ করে দিল। টেবিলে গ্লাসটি রেখে শুধালো, মা এখনো আসেনি অরিনাপুর বাড়ি থেকে? না, আসেনি, হয়তো রাতে আসবে। ও, অ্যাডমিশন দিতে গিয়েছিলি তো, কেমন হলো? ভালোই দিয়েছি তো, এখন দেখা যাক।
ইস্টার কেমন হলো পরীক্ষা? ভালোই হয়েছে। কোনো সমস্যা হয়নি তো অ্যাডমিশন দিতে গিয়ে? সাদাত ছিল, কোনো সমস্যা হয়নি। ইশরা আর আমাকে রুম দেখিয়ে দিয়েছিল। যাক, ছোট ছেলেটা দায়িত্ববান হচ্ছে ধীরে ধীরে। আমি তো চিন্তা করেছিলাম তোদের নিয়ে। তিনজন সব সামলাতে পারছিস নাকি তা নিয়েও ভয় কাজ করছিল। ভার্সিটিতে কত মানুষ এসে দূর থেকে। সারহান থাকলে চিন্তা হতো না, সব এক হাতে সামলে নিত। সারহানের কথা শুনতে অরিত্রিকা মুখ অন্ধকার হয়ে এলো। মুখশ্রী মলিন বর্ণ ধারণ করছে, মনের অভিমান যেন জোরালোভাবে বাসা বাঁধল পুনরায়। তানিয়া বেগমকে কিছু বুঝতে না দিয়ে অরিত্রিকা শুকনো মুখে বলল, তোমার বড় ছেলে সত্যি অনেক দায়িত্বশীল। তা না হলে নিজের কথা না ভেবে আগে দলের কাজ করতে যায় কেউ? ছেলে হিসাবে পারফেক্ট। বড় বাবাকে ব্যবসার কাজ কত হেল্প করে। সাদাতকেও তো খুব ভালোবাসে। তানিয়া বেগম হেসে বললেন, তা ঠিক বলছিস রে। আমার ছেলেটা আসলে অনেক ভালো। সোনার টুকরো ছেলে আমার। কিন্তু এসব প্রশংসা ভুলেও সারহানের সামনে করিস না। তুমি কি যে বলো বড় মা, তোমার নাক উঁচু ছেলে সামনে আবার তারই প্রশংসা করব? কখনোই না। তুই আমার ছেলেকে দেখতে পারিস না কেন বলতো? তোমার ছেলেকে দেখতে কোনো পছন্দ করার মতো গুণ পাইনি তাই। হয়েছে হয়েছে, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার বাড়ছি। ঠিক আছে। অরিত্রিকা ক্লান্ত শরীর নিজ রুমের দিকে রওনা হলো। তানিয়া বেগম রান্নাঘরে খাবার আনতে গেল। অরিত্রিকা গোসল করে এসে মাত্রই বিছানার উপর বসলো। মাথা এখনো তোয়ালে পেঁচানো আছে, চোখ দপ দপ করে জ্বলছে। বেশ কয়েকদিন যাবৎ ঘুমও তার চোখের রাস্তা ভুলেছে। চোখে যেন ঘুমের কোনো অস্তিত্ব নেই। মাথাও ঝিমঝিম করছে। প্রচন্ড গরমের কারণে এমন হচ্ছে। প্রচন্ড গরম আর ঘুম না হওয়ার কারণে মাথা হ্যাং হয়ে গেছে একদম। অন্য সব ভাবনা সাইডে ফেলে সে ফোন হাতে নিয়ে দেখলো কেউ কল করেছে কিনা। তেমন কেউ তো নেই খোঁজ নেওয়ার মতো। কল করে বলবে এক্সাম কেমন হয়েছে। কেউ নেই, কেউ নেই। শূন্যতা আর শূন্যতা। চারিদিকে এত শূন্যতা আর হাহাকার কেন? আগে তো কারো মেসেজ বা কলের জন্য এতটা উৎসাহ নিয়ে অপেক্ষা করেনি। তবে এখন কেন একজনের কল আর মেসেজে অপেক্ষার প্রহর গুনতে হয়? তবুও তো প্রহর ফুরায় না। অপেক্ষা প্রহর এত দীর্ঘ হয় কেন? শ্যাম বানরের কি তার কথা মনে পড়ছে না? হয়তো মনে পড়েনি, তাই তো কল বা মেসেজ না দিয়ে উল্টো ফোন বন্ধ করে রেখে দিয়েছে। অরিত্রিকা উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুল থেকে তোয়ালা খুলে ভেজা চুলগুলো সুন্দর করে আঁচড়াতে লাগলো। বেশ কয়েকদিন চুলের যত্ন না নেওয়ায় আগোছালো হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে আঁচড়ে চুলে একপাশে সিথি করে ক্লিপ দিয়ে আটকে দিল। মুখে স্নো দিয়ে আয়নায় নিজের মুখের দিকে আনমনে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। মুখও কেমন মলিন শুষ্ক হয়ে গেছে। গুটি কয়েক ব্রণ ফর্সা মুখে স্থান পেয়েছে। নিজের চেহারার বেহাল অবস্থা দেখে নিজেই হেসে উঠল অরিত্রিকা। হাসতে নেই কোনো মাধুর্যতা, নেই প্রাণ, আছে শুধু বিতৃষ্ণা, অসম কষ্ট আর বিরহ। আজ প্রায় 15 দিন পর অরিত্রিকা নিজে একটু যত্ন করেছে। আজ কেন যেন ইচ্ছে হলো পরিপাটি অবস্থায় নিজেকে দেখতে। কিরে, তোকে না বললাম নিচে যেতে, এখনো এখানেই আছিস? তানিয়া বেগম খাবারের প্লেট হাতে নিয়ে অরিত্রিকার রুমে প্রবেশ করে বলল। অরিত্রিকার মনে ছিল না তানিয়া বেগম তাকে খেতে ডেকেছিলেন। সে তানিয়া বেগমের পাশে দাঁড়িয়ে জিভ কেটে বলল, দেখছো তো, আবারও ভুলে গেছি। এই মনে কি যে হয়েছে বুঝতে পারছি না। সব মন থেকে হারিয়ে যাচ্ছে। তানিয়া বেগম চিন্তিত হয়ে বলল, তোর কি হয়েছে বল তো? কোনো কিছু নিয়ে কি দুশ্চিন্তা করছিস? শরীর শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খাবারও খাচ্ছিস না, আবার দেখেও মনে হচ্ছে ঘুমও ভালোভাবে হয় না। কোনো সমস্যা থাকলে বল।
কোনো কিছু চেপে রাখতে নেই মা। অরিত্রিকা ইচ্ছে করছে সব বলে দিতে, কিন্তু কিভাবে বলবে সে? যদি সবাই তাকে সত্যটা জেনেও ভুল বোঝে? অরিত্রিকা মিথ্যা বলল, এই কয়েকদিন রাত জেগে পড়াশোনা করছি, তাই হয়তো এমন লাগছে। দেখবে এখন তো পড়াশোনা নেই, ঠিক হয়ে যাবে। বুঝলাম, বিছানায় বস, আমি তোকে আজ খাইয়ে দিচ্ছি। এই কয়েকদিনই শরীরের কি অবস্থা করেছিস, সুখে কাঠ হয়ে গেছিস। অরিত্রিকা বিছানায় লক্ষ্মী মন্ত্র মেয়ের মতো বসে পড়ল। তানিয়া বেগম বসে নিজ হাতে অরিত্রিকাকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। তুই তো তাও ছোট আছিস এখনো, আর আমার বড় ছেলে হয়েছে একজন। কত বড় হয়েছে, তবু তার জন্য চিন্তা করতে করতে প্রেশার হাই করে ফেলেছি। বাড়ি থেকে বেরিয়েছে কতদিন হয়ে গেল, একবারও কল করাও সময় হয়নি। আবিরকে কল দিলে ও বদমাসটা খবর পাওয়া যায়। বড় মা, তোমার ছেলে বড্ড পচা হয়ে গেছে। ঢাকায় গিয়েছে, আমায় একবারও জানায়নি। ফোন বন্ধ করে রেখেছে। এত কষ্ট কেন দেয় বলো তো? আমি কি এত টেনশন নিয়ে থাকতে পারি? কত কষ্ট করে অ্যাডমিশন পড়ছি, বিনিদ্রায় রাত পার করছি, সেই খবর কি তোমার পাষাণ্ড ছেলে জানে? অরিত্রিকা মনে মনে অভিযোগের ঝুলি মেলে বসেছে। এবার মানুষটা সুস্থভাবে ফিরে আসুক, কথা বলবে না সে, সামনেও যাবে না। ঢাকায় 5 স্টার হোটেলে একটা কক্ষে জানালার বরাবর দাঁড়িয়ে আছে নিশাত, হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। গভীর ভাবনার মাঝে মাঝে দু এক চুমুক খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছে সে। কালো কোট প্যান্ট আবারও নিজেকে জড়িয়েছে, ফর্মাল গেট আপ আজ সুদর্শন লাগছে বটে। দৃষ্টি তার যানবাহনের পরিপূর্ণ রাস্তার দিকে, মুখ গম্ভীর, মনের মাঝে এঁকে চলেছে নীল নকশা, সারহানকে শেষ করা। নিশাত, এত টেনশন করো না তো, দেখবে তোমার মামা নমিনেশন পেয়ে যাবে। সুদূর মেয়েলি কণ্ঠস্বর পুরো রুম জুড়ে প্রতিধ্বনিত হলো। কণ্ঠস্বরে যেন মায়া জড়ানো, তবু নিশাদের সেদিকে কোনো ইন্টারেস্ট নেই। মেয়েলি স্বরের সাথে কথা বলে আগ্রহ দেখানো কোনো ইচ্ছে জাগলো না নিশাদের। মিহি নিশাদের কোনো প্রতিক্রিয়ার লক্ষ্য না করতে পেরে মনে মনে কষ্ট পেল। আহত দৃষ্টিতে নিশাদের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। নিশাদ হাতে থাকা ড্রিঙ্ক শেষ করে মিহির দিকে তাকিয়ে কণ্ঠ শক্ত করে বলল, তোমায় যে কাজটা বুঝিয়ে দিয়েছি, করতে পারবে তো? মিহি নিজের খারাপ লাগা আড়াল করে বলল, কাজটা একটু বেশি রিস্ক হয়ে যাবে। যদি ধরা পড়ি তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর সারহান যদি একবার বুঝতে পারে এর পিছনে তুমি আছো, ভাবতে পারছো কি হবে? তোমায় বেশি ভাবতে হবে না, কাজটা করে দাও, তারপর আরো টাকা পেয়ে যাবে। ভেবে নাও কাজ হয়ে গেছে। সারহান আর ওই এমপি এবার নমিনেশন পাবে না। নিশার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, গুড গার্ল, এজন্যই তোমাকে আমার এত ভালো লাগে। মিহিও হাস্যরত অবস্থায় বলল, শুধু তোমার কাজ করে দিই বলে ভালো লাগে আমার। ভালোবেসে দেখে ঠকবে না, সারা জীবন তোমার ভালোবেসে যাব। নিশাত হাসি থামিয়ে বলল, সিরিয়াস কাজের মাঝে ফান করো না, এমনি আমি ফান করা মোটে নেই। মিহি চেয়ার টেনে আরাম করে বসে বলল, মরীচিকার পিছনে ছুটো না নিশাত। আমার মন বলছে তুমি তাকে পাবে না, কিন্তু তুমি যেদিকে হাত বাড়িয়েছ তা তোমার জন্য খুব কিছু বয়ে আনবে দেখো। আমি অরিত্রিকাকে যে কোনো মূল্যে চাই। আমার পাখি এখন অন্যজনের পক্ষে বাসা বাঁধানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কিভাবে তা দেখে চুপ করে থাকবো? চেয়েছিলাম জোর করে কোনো কিছু করব না, এখন এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না। সারহান ব্যক্তিটা প্রেমে পড়ার মতো, যে কোনো মেয়ে তার ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য। আফসোস আমি সারহানের মতো সপুরুষের প্রেমে পড়িনি, তোমার মতো একজন মানুষের প্রেমে পড়েছি। নিশাত এবার পরিপূর্ণ দৃষ্টি ফেলে মিহির দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। মিহির হাস্যরত মুখখানা আরেকটু প্রশস্ত হলো। টপস আর জিন্স পরিহিত লাবণ্যময়ী মেয়েটিকে মোটেও মন্দ লাগে না নিশাদের কাছে।
যেখানে মানুষ নিজেকে সুন্দর দেখানোর জন্য মেকআপ দ্বারা মুখে আস্তরণ তৈরি করে, সেখানে মিহি নিজেকে সিম্পলি ভাবে রাখতে বেশি পছন্দ করে। চুলে আধুনিক মেয়েদের মতো কালার করা নয়, কালো কোমর ছাড়িয়ে চুল। নিশাত জানে মিহি তাকে ভালোবাসে, কিন্তু সে তো আরেকজনকে চায়। মিহিকে নিজের কাছে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শুধু। নিশাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে নিয়ে স্বপ্ন দেখো না মিহি। এই যে কাজটা হয়ে গেলে তুমি আবার তোমার দেশে ফিরে যাবে। আমাদের আবার কবে দেখা হবে সেটাও অজানা। আমার মতো মানুষকে ভালোবেসে তোমার পস্তাতে হবে, যা আমি চাই না। মিহি চোখ বেয়ে পড়ছে অশ্রু, তবু হাসি সরাচ্ছে না তার। সে হেসে বলল, তোমার পিছে আমি 5টা বছর ধরে পড়ে আছি, ভালোবাসি তোমায়। দেখো তুমি যে অরিত্রিকাকে ভালোবাসো জেনেও নির্লজ্জের মতো এখানে তোমার পিছনে পড়ে আছি। আমায় একটু ভালোবাসলে না কেন বলো তো নিশা? নিশা উত্তর দিল না। সে মিহির দিকে সূক্ষ্ম নজরে একবার তাকিয়ে আবার থাই গ্লাস ঠেলে ব্যস্ত নগরী দেখতে লাগলো। চলন্ত গাড়িতে দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার আর আমার পথ সম্পূর্ণ ভিন্ন মিহি। আমার সাথে জড়িয়ে তোমার বরবাদ করতে চাই না। আমি যে প্রতিশোধের নেশা জমেছি সেখান থেকে বেরোনো কষ্টসাধ্য। তোমায় আমি ভালোবাসি না, কিন্তু তোমার চোখে অশ্রু আমার সহ্য হয় না। আমাকে ভালোবেসে শুধু কষ্ট পাবে, কিন্তু আমাকে পাবে না। কাজ শেষ করে তোমায় তোমার দেশে পাঠিয়ে দেব। এখানে তোমার ফেঁসে যাওয়ার রিস্ক আছে। অন্ধকারচ্ছন্ন রুম, আলোর কোনো অস্তিত্ব নেই। ফ্যান ঘুরে চলছে তার নিজ গতিতে। বাহির হতে কিছুটা আলো অরিত্রিকার মুখে প্রবেশ করে। রুমে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা বোঝার উপায় নেই। রুম জুড়ে পিনপিনে নীরবতা বহাল রয়েছে। অরিত্রিকা উগ্রভ্রান্তের ন্যায় মেঝেতে বসে আছে চুপচাপ, দৃষ্টি তার দেয়ালের দিকে স্থির। আবছা আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না, তবু অপলক চেয়ে নিজের মনের বিভিন্ন আকৃতি অনুধাবন করছে, সেগুলো দেয়ালে ফুটে উঠছে যেন। মনের মাঝে একাকিত্বের হানা দিয়েছে অরিত্রিকার। মস্তিষ্ক সারহান নামক শ্যাম মানবের চেহারা স্মৃতি জেগে ধরেছে জোকের মতো। অবাধ্য মন মানবটাকে কাছে পেতে চাচ্ছে। পুরুষনালিত বক্ষে মাথা রেখে মনের কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু মানুষটি নেই। রাত 12টা বাজে, এখন ঘুম মহাশয় আসার কোনো নাম নেই। আজও আসবে না হয়তো। নির্ঘুম রাত আজও কাটবে। অরিত্রিকা, ঘুমিয়েছিস? অরিত্রিকা? সাদাতের কণ্ঠস্বর শুনে নিজেকে স্বাভাবিক করে তৎক্ষণাৎ জবাব দিল, না, ঘুমাইনি। কেন, কি হয়েছে? দরজা খোল দ্রুত। অরিত্রিকা হুড়মুড়িয়ে উঠে দরজা খুলে দিল। সাদাত রুমে ঢুকে বলল, লাইট অন কর। এমন মরা বাড়ির মতো রেখেছিস কেন? অরিত্রিকা রুমের লাইট অন করলো। সাদাত অরিত্রিকার চোখের দিকে খেয়াল করতে আঁকড়ে উঠল, বলল, তোর চোখে এত লাল হয়ে আছে কেন? আবার কেঁদেছিস? অরিত্রিকা আমতা আমতা করে বলল, না রে, মাথা ব্যথা করছিল। এখন বল, কেন এসেছিস? সাদাত জিভে কামড় দিয়ে বলল, এরে, আসল কথা তো বলতে ভুলে গেছি। তোর সাথে কথা বলবে। এই নে ফোন। অরিত্রিকা সাদাতের হাতে ফোন দেখে বলল, কে কল দিয়েছে? ভাই তোর সাথে কথা বলতে চায়। ফোন রাখ, কথা বলা হয়ে গেলে তোর কাছে রেখে দিস, সকালে নিয়ে যাব। সাদাত অরিত্রিকার হাতে ফোন গুজে দিয়ে চলে গেল। অরিত্রিকা অবাক নয়নে তাকিয়ে আছে ফোনের দিকে। কল রিসিভ করা হয়েছে প্রায় আধ ঘন্টা আগে। হয়তো সাদাতের সাথে কথা বলছে মানুষটি। অরিত্রিকা এখন কাঁদতে ইচ্ছে করছে। রাগে অভিমানের কান্নার ভিতর থেকে দলা পাকিয়ে আসছে। কথা বলতে চায় না সে পাষণ্ড পুরুষের সাথে। 15 দিন পর তার কথা মনে পড়ল। বুকের মাঝে অসহনীয় ব্যথা হচ্ছে, শ্বাস আটকে আসছে, গাল বেয়ে বিন্দু বিন্দু অশ্রুকণা গাল বেয়ে পড়ছে।
মনের বিরুদ্ধে আন্দোলন করে অশান্ত মনকে শান্ত করতে ফোন কানে রাখলো অরিত্রিকা। ফোনের অপর পাশে হতে শীতল কণ্ঠ ভেসে আসলো, কান্নাকাটি করছিস কেন? সবাই তো বাড়িতে আছে, তাও মন খারাপ করে আছিস। নিজেকে রুমবন্দি করে রাখছিস কেন? উত্তর যেন পাই। বাড়িতে নেই, তবু বাড়ির সকল খবর আমার কাছে থাকে। অরিত্রিকা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আপনাকে বলবো না। ঠিক আছে, বলতে হবে না। একটা কাজ কর, যার ওপর অভিমান করছিস তার নাম্বার অভিমান করার কারণটা লিখে সেন্ড করে দিস, দেখবি ভালো লাগবে। আমি জানি কোন মানুষের জন্য নিজের বেহাল অবস্থা করেছিস। অরিত্রিকা বিস্ময়ে থ হয়ে গেল। কিভাবে বুঝলো সে অভিমান করেছে? সারান ব্যতিব্যস্ত ভঙ্গিতে বলল, তোর হাতে সময় আছে 5 মিনিট। যা বলার বলে ফেল, এরপর কল দিলেও পাবি না। অরিত্রিকার সব তালগোল পাকিয়ে গেছে। কি বলবে সে? মনের মাঝে অনেক কথা আছে, সেগুলো বলবে কি, নাকি অভিমান কেন করছে বলে দিবে? সারহান ভাই কি তবে বুঝতে পারছে তার ওপর অরিত্রিকা অভিমান করেছে? মন বলছে বুঝ। মানুষটা অরিত্রিকার বুকের মাঝে যেন তোলপাড় হয়ে যাচ্ছে। অরিত্রিকার মনে থাকা সকল কথা ভুলে মিহি কণ্ঠে আওড়ালো, আপনি কবে আসবেন সারহান ভাই? তখনই জবাব এলো না। অরিত্রিকা ফোন চেক করলো, না, কল কাটেনি এখনো, লাইনে আছে সারহান ভাই। সারহান কি চুপ থেকে জবাব দিল, খুব শীঘ্রই।